সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র, সৃজনশীল প্রশ্ন ও উত্তর, প্রথম অধ্যায়, প্রাকৃতিক ভূগোল, আলোচ্য ভূমিরূপ বিদ্যা ও সমুদ্র বিদ্যা। তোমাদের অনুরোধে আমি প্রথম অধ্যায় থেকে এই অধ্যায় সাধারণত দুইবার বা তিনবার আগে পরীক্ষা সিলেবাসে এটা উঠিয়ে দিয়েছিল, সংক্ষিপ্ত সিলেবাসে, এবার পূর্ণ সিলেবাস। সেজন্য প্রথম অধ্যায়টা দিয়ে দিয়েছে, কাজে এখান থেকে এইচএসসি একটা প্রশ্ন হবে, বিশেষ করে এবার যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আছে। সেজন্য আমি মনে করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমার ইউটিউব চ্যানেল, এখানে আমার একটা ছবি আছে, এমডি আকবর আলী, এটা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা উদ্দীপকটা পড়ি। সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ক্রিয়েটিভ কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক ভূগোলে একটি গুরুত্বপূর্ণ শাখা যেখানে ভূ আলোড়ন ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করে। এই এই কথাটা অর্থ আমাদেরকে বুঝতে হবে। আমরা প্রাকৃতিক ভূগোলকে প্রধানত মানব ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল, এই দুইটা ভূগোলকে অংশে ভাগ করেছি। তার মধ্যে প্রাকৃতিক ভূগোলের যে শাখাগুলো আছে, সেই শাখাগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে। প্রাকৃতিক ভূগোল একটি গুরুত্বপূর্ণ শাখা যেখানে ভূ আলোড়ন ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করে। তার মানে এটা হচ্ছে জিওমরফোলজি, অর্থাৎ ভূমিরূপ বিদ্যাকে এখানে উল্লেখ করা হয়েছে। অনুরূপ ভাবে অন্য একটি শাখায় সমুদ্র তলদেশের বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ ও সমুদ্র স্রোত নিয়ে আলোচনা করে। সমুদ্র তলদেশ, সমুদ্র স্রোত যেহেতু বলা আছে, সেটা একটা নিশ্চিত ভাবে বলা যায় একটা সমুদ্র বিদ্যা একটি শাখা আছে, যেটা ওশানোগ্রাফি বা ওশানোলজি, এইটাই। তাহলে একটা ভূমিরূপ বিদ্যা, একটা সমুদ্র বিদ্যা। এইটুকু বুঝতে পারলে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। প্রশ্ন আছে ভূমিরূপ বিদ্যা কি। খ আছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রথম উল্লেখিত প্রায় শাখাটির গুরুত্ব, ভূমিরূপ বিদ্যার গুরুত্ব, ভূগোল শাখাদ্বয়ের পার্থক্য, ভূমিরূপ বিদ্যা এবং সমুদ্র বিদ্যার মধ্যে যে তুলনা বা পার্থক্য আছে সেটা আলোচনা করতে হচ্ছে। তাহলে আমরা প্রশ্নের উত্তরে চলে আসি। প্রথমে আসি আমরা, যে ভূমিরূপ বিদ্যা কি, এখানে কাকে বলে বলে নাই, কি বলেছে। কাজে আমরা প্রশ্নের উত্তরটা এমন ভাবে লিখতে পারি যে ভূমিরূপ বিদ্যা হলো প্রাকৃতিক ভূগোলের একটি শাখা যা ভূমিরূপের উৎপত্তি, বিবর্তন এবং গঠন নিয়ে আলোচনা করে। তোমরা যদি এতটুকু লেখো তাহলে তোমরা 15 নম্বর পেয়ে যাবে। এতটুকু লিখলে 1 নম্বর পেয়ে যাবে। ভূমিরূপ বিদ্যা হলো প্রাকৃতিক বলে একটি শাখা যা ভূমিরূপের উৎপত্তি, বিবর্তন ও গঠন নিয়ে আলোচনা করে। এইবার এই শব্দটা কোথা থেকে আসছে একটু ব্যাখ্যা দেই। ভূমিরূপ বিদ্যা, যার ইংরেজি শব্দটা হচ্ছে জিওমরফোলজি, শব্দটা দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। জিও, যার অর্থ হচ্ছে পৃথিবী, এবং মর্ফো, যার অর্থ হচ্ছে রূপ। এটি অর্থাৎ কি হলো, পৃথিবীর রূপ বা ভূমিরূপ, এই কথা বোঝানো হয়েছে। এটি পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপ, যেমন পর্বত, মালভূমি, সমভূমি, উপত্যকা এবং নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র স্রোত ইত্যাদি প্রাকৃতিক শক্তির প্রভাবে সৃষ্ট ভূমিরূপের গঠন ও বিবর্তন নিয়ে গবেষণা করে। এটা যদি আমার ভূমিরূপ বিদ্যা কি ব্যাখ্যা করো, যদি 'খ' নম্বর প্রশ্ন পড়তো তাহলে এতটুকু লিখলে হতো, এই পরের অংশটুকু লেখার দরকার ছিল। তাহলে তোমরা মনে করতে পারো যে এত বড় উত্তর কেন লিখলাম। তাহলে এটা যদি খতে দেয় ভূমিরূপ বিদ্যা কি ব্যাখ্যা করো, তাহলে এতটুকু লিখলে তোমরা 2 নম্বর পেয়ে যাবে। তো যাই হোক, এবার আমরা 'খ' নম্বর প্রশ্নে আসি। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ব্যাখ্যা করো। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ব্যাখ্যা করো। প্রাকৃতিক ভূগোলের
ভূগোল হলো ভূগোলের একটি প্রধান শাখা, যা প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি হলো বিশ্লেষণাত্মক ও বর্ণনামূলক। এটি পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান যেমন ভূমিরূপ, জলবায়ু, মৃত্তিকা, উদ্ভিদ, প্রাণী এবং জলরাশি নিয়ে আলোচনা করে। এটি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যকার কার্যকর সম্পর্ক এবং তাদের বিবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা করে। প্রাকৃতিক বল মানব সমাজের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব নিয়েও গবেষণা করে। ততটুকু লিখলেই আসলে 2 নম্বর পাওয়া যাবে। এবার 3 নম্বর গ নম্বর প্রশ্ন আছে, যাতে থাকে 3 নাম্বার, সেটা সম্পর্কে একটু আলোচনা করি যে এভাবে লিখলে পূর্ণ নাম্বার পাওয়া সম্ভব। উদ্দীপকে প্রথমে উল্লেখিত প্রায়োগিক শাখাটির গুরুত্ব ব্যাখ্যা করো। ঠিক এমনই ভাবে উত্তর লিখবে। অ্যান্সারটা হচ্ছে, উদ্দীপকে প্রথমে উল্লেখিত প্রাকৃতিক ভূগোলের শাখাটি হলো ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজি, যা পৃথিবীর ভূমিরূপের গঠন ও বিবর্তন নিয়ে আলোচনা করে। এবার আমরা আসি, এখানে শাখাটির গুরুত্ব ব্যাখ্যা করতে বলছে। ভূমিরূপবিদ্যার গুরুত্ব: প্রাকৃতিক দুর্যোগ ও সম্পদ ব্যবস্থাপনা, এই পয়েন্ট আকারে লিখলে 15 নম্বর পাওয়া সম্ভব। ভূমিরূপবিদ্যা ভূমিধস, বন্যা, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, ঝুঁকি মূল্যায়নে সহায়তা করে। এটি জল, খনিজ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের অবস্থান ও সহজলভ্যতা চিহ্নিত করতে সহায়তা করে। 2 নম্বর পয়েন্টে আমরা যদি আসি, কৃষি ও নগর পরিকল্পনার ক্ষেত্রে ভূমিরূপ বিশ্লেষণ করে কৃষিকার্যের জন্য উপযুক্ত জমি, সেচ ব্যবস্থা এবং ভূমি ব্যবহার পরিকল্পনা তৈরি করা যায়। শহর রাস্তাঘাট নির্মাণের জন্য ভূমিরূপের সঠিক জ্ঞান অপরিহার্য, যা অপরিকাঠামো উন্নয়নের সহায়ক। যাই হোক, আমরা দুটো পেলাম। এরপরে কিছু পয়েন্ট আছে, প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ভূমিরূপ বিদ্যা আলোচনার ক্ষেত্রে ভূমিরূপটা প্রাকৃতিক পরিবেশের উপর মানুষের কার্যকলাপের প্রভাব বুঝতে সহায়তা করে এবং পরিবেশ সুরক্ষার জন্য কৌশল তৈরি করতে সহায়তা করে। এটি জীব বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের উপর ভূমিরূপের প্রভাব ব্যাখ্যা করতে পারে। ভূতাত্ত্বিক ও ভূতাত্ত্বিক প্রকৌশল, এক্ষেত্রে যদি আমরা আলোচনায় আসি, ভূমিরূপ বিদ্যা ভূতাত্ত্বিক প্রক্রিয়া যেমন ক্ষয়, অবক্ষেপণ, টেকটোনিক প্লেটের নড়াচড়া অধ্যয়ন করে। টেকটোনিক প্লেটের যে প্রসারমান যা চলমান, সেটা নিয়ে আলোচনা করে। এই জ্ঞান ভূতাত্ত্বিক প্রকৌশল এবং নির্মাণ সম্পর্কিত প্রকল্পগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রত্নতাত্ত্বিক একটা প্রত্নতত্ত্ব সম্পর্কে আমাদের জ্ঞান দান করে। ভূমিরূপ বিশ্লেষণ প্রত্যক্ষ স্থান এবং মানবিক বিবর্তন বুঝতে সহায়তা করে। এখানে আমরা 5টা 6টা উপাদানের পয়েন্ট আকারে আমরা আলোচনা করেছি। এটা দিলে 15 নম্বর পাওয়া সম্ভব। যদি এটা একটু ছোট করে লেখা হয় তাহলে 15 নম্বর পাওয়া সম্ভব। এবার আসো, আমরা যে ঘ নম্বর গ মানে ঘ নম্বর যে প্রশ্নটা আছে, যেটা আসলে একটু কঠিন প্রশ্নই হয়। তা এখানে বলছে যে এইভাবেই প্রশ্ন বেশি হয়, উদ্দীপকে প্রাকৃতিক ভূগোলদ্বয়ের শাখাদ্বয়ের পার্থক্য বিশ্লেষণ করে। উদ্দীপকে উল্লেখিত 2টি শাখা হলো ভূমিরূপবিদ্যা এবং সমুদ্রবিদ্যা। এখানে একটা হচ্ছে জিওমর্ফোলজি, একটা হচ্ছে কি বললো ওশানোগ্রাফি। তো যাই হোক, ভূমিরূপবিদ্যা এবং সমুদ্র প্রধান পার্থক্যগুলো নিচে দেওয়া হলো। এখানে আমরা যদি ভূমিকাতে আসি, একটু বড় করে দেই, তারপরেও তোমরা ছোট করে লিখলেও হবে। ভূমিরূপবিদ্যা আর সমুদ্রবিদ্যার মধ্যে মূল পার্থক্য হলো এদের অধ্যয়নের ক্ষেত্র। অধ্যয়নের ক্ষেত্র: ভূমিরূপবিদ্যা প্রধানত পৃথিবীর স্থলভাগের বিভিন্ন ভূমিরূপ, যেমন পাহাড়, মালভূমি, সমভূমি, তাদের গঠন, পরিবর্তন ও বিবর্তন নিয়ে আলোচনা করে। অন্যদিকে সমুদ্রবিদ্যা সমুদ্রের তলদেশের ভূমিরূপ, সমুদ্রের গভীরতা, সামুদ্রিক সম্পদ, সমুদ্র সহ অন্যান্য বিষয় নিয়ে কাজ করে। এবার আমরা দেখি একটু পার্থক্য দেওয়া যায় কিনা। তোমরা যদি এইভাবে পার্থক্যটা লিখতে পারো তাহলে 4 নম্বরের মধ্যে 15 নম্বর তোমরা এখানে পেয়ে যাবে। আমরা যদি এইভাবে কমপক্ষে ভূমিরূপবিদ্যা এবং সমুদ্রবিদ্যা পার্থক্য লিখি, প্রথমে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করি। তার ভূমিরূপবিদ্যা এবং সমুদ্রবিদ্যার যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা পার্থক্য আকারে আমরা এইভাবে দেখাতে পারি।
মূল মনোযোগ কোথায় করতে হয় ভূমিরূপবিদ্যাতে, জিওমরফোলজিতে? সেটা হচ্ছে পৃথিবীর স্থলভাগের প্রাকৃতিক রাসায়নিক জৈবিক প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করা হয়। আর বৈশিষ্ট্য এটা মূল, আর একটা সমুদ্রের তলদেশের গঠন, গভীরতা, সামুদ্রিক পরিবেশ ও সম্পদ নিয়ে এটা আলোচনা করে। অধ্যয়নের কি বিষয় আছে? পর্বত, মালভূমি, সমভূমি, উপত্যকা, উপত্যকা, টিলা ইত্যাদির উৎপত্তি ও বিবর্তন নিয়ে সাধারণত এই ভূমিরূপ বিদ্যায় আলোচিত হয়, এটা আর বিষয়বস্তু। মহীসোপান, মহীডাল, গভীর সমুদ্রের সমভূমি, নিমজ্জিত গভীর সমুদ্রখাত ইত্যাদি নিয়ে এই সমুদ্রবিদ্যা অধ্যয়ন করে থাকে। তারপরে প্রক্রিয়াটা কি? ভূমি গঠনকারী প্রক্রিয়া যেমন নদী, বায়ু, হিমবাহ, অভ্যন্তরীণ প্রক্রিয়া। আর এখানে কি হলো সামুদ্রিক প্রক্রিয়া যেমন তরঙ্গ, স্রোত, জোয়ার ভাটা এবং সমুদ্র তলদেশের গঠনমূলক প্রক্রিয়া। উদাহরণ হিসেবে যদি আমরা আসি, নদী উপত্যকার সৃষ্টি, পর্বতমালার ক্ষয়, মরুভূমির বালিয়াড়ি তৈরি, এগুলো ভূমিরূপ বিদ্যার অংশ। সমুদ্র তলদেশের এখানে খাত না লিখে খাত লিখতে পারতো, তো খাত, মধ্য সামুদ্রিক শৈলশিরা, মহীসোপানের বিস্তার ইত্যাদি সমুদ্রবিদ্যা বিষয় এগুলো উদাহরণ হিসাবে উপস্থাপন করা যায়। সম্পর্কিত যে শাখাগুলো আছে প্রাকৃতিক ভূগোল এবং ভূতত্ত্বের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ভূগোলের একটি অংশ হিসেবে উপকূলীয় ভূগোল এবং সামুদ্রিক জীববিজ্ঞানের সাথে এটা সম্পর্কিত। তাহলে আমরা কিন্তু সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে, পূর্ণ নম্বর পেতে হলে এইভাবে উত্তরটা লেখার চেষ্টা করা উচিত, এবং এইভাবে লিখলে পূর্ণ নম্বর পেয়ে যাবে। আমি কিন্তু যেভাবে আলোচনা করছি সেটা সাধারণত যারা A+ পেতে চাও, পূর্ণ নম্বর পেতে চাও, 10 নম্বরের মধ্যে 10 পেতে চাও, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে যদি প্রশ্নের উত্তর লেখা যায় তাহলে আসলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। যাই হোক, আজকে আমি এখানে প্রথমে যে ক্লাসটা নিলাম সেটা হচ্ছে আজকে আমার এই প্রাকৃতিক ভূগোল অর্থাৎ প্রথম অধ্যায়ের একেবারে প্রথম যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা সাধারণত কুমিল্লা বোর্ড 19, সিলেট বোর্ড 19 এবং বরিশাল বোর্ডে 19 সালে পড়েছে। তাহলে আমরা এটা যদি অন্যান্য যে বোর্ডগুলো আছে সেখানে এই আসলে এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই বিষয়, এই যে উদ্দীপকটা দেওয়া থাকে, উদ্দীপকে কিছু ভাষা পরিবর্তন করে এই বিষয়গুলো একই চলে আসে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।